তাহলে আজকে আমরা পলিনেশন থেকে পড়বো, তাই তো? ছোটবেলা থেকে তোমরা পলিনেশন পড়েছো প্ল্যান্টের সেক্সুয়াল রিপ্রোডাকশনে, যে ফ্লাওয়ারের ফ্লাওয়ারের স্ট্যামিনের অ্যান্থার থেকে যখন পোলেন গ্রেনটা কার্পেলের স্টিগমার উপরে এসে পড়ে, এখানে পোলেন গ্রেন তৈরি হচ্ছে, ওই পোলেন গ্রেন গুলো কার্পেলের স্টিগমার উপরে এসে পড়লো, এটাকেই পলিনেশন বলে। এটা ছিল হচ্ছে অ্যান্থার, এটা হচ্ছে স্টিগমা। অ্যান্থারটা হচ্ছে মেল পার্ট স্ট্যামিনের, আর স্টিগমাটা হচ্ছে ফিমেল কার্পেলের পার্ট, তাই কি না? তারপরে ফার্টিলাইজেশন হবে। তাহলে পলিনেশন কি? যে পলিনেশন হচ্ছে এই যে এখান থেকে ব্র্যাকেট করবো, এই যে যেখানে ব্র্যাকেট গুলো দেখতে পাচ্ছ, ব্র্যাকেট গুলো করবো। মেন হচ্ছে এখান থেকে ট্রান্সফার of pollen grains shed from the anther to the stigma of a pistil or carpel is termed pollination. ঠিক আছে, এবার পলিনেশনের কাইন্ডস অর টাইপস অফ পলিনেশনে আমরা চলে আসি। ছোটবেলা থেকে তোমরা পলিনেশন টু টাইপস এর পড়েছো, একটা হচ্ছে ক্রস পলিনেশন আর একটা হচ্ছে সেলফ পলিনেশন। তো দেখে নাও, পলিনেশন পলিনেশন আর অফ টু টাইপস। একটা হচ্ছে সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ক্রস পলিনেশন। এবার ভালো করে শুনবে, এই যে এবার ক্লাস 12-এ পলিনেশনের টাইপস আর একটু ডিটেইলে আসতে হবে। মনে করো এটা একটা গাছ, এই গাছে এটা একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারে এটা হচ্ছে স্টেমেন, এটা হচ্ছে পিস্টিল, আর একটা স্টেমেন ড্র করে দিই। তাহলে যদি পলিনেশন মানে যে অ্যান্থার থেকে পোলেন গ্রেন গুলো বের হয়ে যদি ওই ফ্লাওয়ারেরই স্টিগমার উপরে এসে পড়ে, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ সেল পলিনেশন। এটাকে বলে হচ্ছে অটোগ্যামি। এটাকে বলে হচ্ছে অটোগ্যামি। তাহলে অটোগ্যামি ইজ এ টাইপ অফ সেল পলিনেশন। তাহলে পলিনেশন উইদিন দ্য সেম ফ্লাওয়ার, তাহলে হচ্ছে অটোগ্যামি। এইবার দেখো সেকেন্ড টাইপ। ভাবো এটা একটা প্ল্যান্ট, এই প্ল্যান্টে এটা একটা ফ্লাওয়ার, এটা আর একটা ফ্লাওয়ার। এটা হচ্ছে মেল পার্ট স্টেমেন, এটা ফিমেল পার্ট পিস্টিল, এটা আর একটা ড্র করে দিচ্ছি, এটা ভাবো মেল পার্ট স্টেমেন, এটা ফিমেল পার্ট পিস্টিল। এবার পোলেন গ্রেন গুলো যদি অ্যান্থার থেকে বের হয়ে ওই গাছের অন্য ফ্লাওয়ারে পড়ে, কিন্তু একই গাছের মধ্যে হবে, তাহলে এটাও সেলফ পলিনেশন। এটার নাম হচ্ছে গেইটেনোগ্যামি। একই জায়গায় থাকলেও অন্য জায়গায় গেলাম, ধরো না হাওয়া দিয়ে উইন্ড দিয়ে কিছু পোলেন গ্রেন চলে গেল, বা ইনসেক্ট দিয়ে কিছু পোলেন গ্রেন চলে গেল, বুঝতে পারলে তো? সেলফ পলিনেশন মানে অটোগ্যামিও হতে পারে, আবার মানে গেইটেনোগ্যামিও হতে পারে। উইদিন দা সেম ফ্লাওয়ার, উইদিন দা ফ্লাওয়ার্স অফ দা সেম সেম প্ল্যান্ট। গেইটেনোগ্যামি হচ্ছে ডিফারেন্ট ফ্লাওয়ার বাট সেম প্ল্যান্ট। হ্যাঁ, আর জেনোগ্যামি কি ওরা বলছি না, ডিফারেন্ট ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট, তাহলে এটা হচ্ছে গেইটেনোগ্যামি। হয়ে গেল। তাহলে মোট কথা সেলফ পলিনেশন মানে কি? সেম প্ল্যান্ট হতে হবে, মোট কথা সেম গাছে হতে হবে, গাছটা চেঞ্জ হলে হবে না, সেম প্ল্যান্টের মধ্যে হতে হবে। এবার একই ফ্লাওয়ারের মধ্যে যদি হয় তাহলে অটোগেমি, আর যদি আলাদা গাছের আলাদা ফ্লাওয়ারের মধ্যে হয় তাহলে গেইটেনোগ্যামি। এইবার ক্রস পলিনেশন ভাবো, এটা একটা গাছ, এই গাছের এটা একটা ফ্লাওয়ার, এটা মেল পার্ট স্টেমেন, এটা ফিমেল পার্ট পিস্টিল,
ভাবো এটা হচ্ছে ম্যাঙ্গো গাছ। এবার এটা ভাবো আর একটা ম্যাঙ্গো গাছ, অন্য ম্যাঙ্গো গাছ। ঠিক আছে, এই গাছের এইটা মনে করো একটা ফ্লাওয়ার, এটা মেল পার্ট স্টেমেন, এটা ফিমেল পার্ট পিস্টিল। এবার পোলেন গ্রেন যদি একটা ম্যাঙ্গো মানে একটা প্ল্যান্ট থেকে বের হয়ে অন্য প্ল্যান্টের স্টিগমাতে গিয়ে পড়ে, তাহলে ওটা হচ্ছে ক্রস পলিনেশন। আর ক্রস পলিনেশনেরই আর একটা নাম হচ্ছে জেনোগ্যামি। ক্রস পলিনেশনেরই আর একটা নাম হচ্ছে জেনোগ্যামি। কিন্তু কি হতে পারে, দুটাই কিন্তু সেম স্পিসিস হতে হবে, দুটাই সেম গাছ হতে হবে। ম্যাঙ্গো গাছের পোলেন গ্রেন যদি জ্যাকফ্রুট গাছের স্টিগমাতে পড়ে তাহলে কিন্তু হবে না, কারণ ওখানে নিজের পোলেন গ্রেন, নিজের কাইন্ডের পোলেন গ্রেনকে চেনার জন্য কেমিক্যাল থাকে, ওটা দিয়ে ওরা চিনতে পারে যে এটা আমার নিজের স্পিসিসের পোলেন গ্রেন না অন্য স্পিসিসের পোলেন গ্রেন। তাহলে ক্রস পলিনেশন কি, ডিফারেন্ট ফ্লাওয়ার of different plant, of same species. Yes, of same species. তাহলে এটা হয়ে গেল তোমার হচ্ছে ক্রস পলিনেশন আর জেনোগ্যামি। এবার এর মধ্যেও আরো অনেক ব্যাপার আছে যে অটোগ্যামিকে অ্যাচিভ করার জন্য, অটোগ্যামিকে অ্যাচিভ করার জন্য ফ্লাওয়ারের মধ্যে কি রকম, ফ্লাওয়ার গুলো কিরকম হয়, ঠিক আছে, ওগুলো বলে দিচ্ছি। গেইটোনোগ্যামিকে অ্যাচিভ করার জন্য কি মানে প্ল্যান্ট কিরকম ভাবে নিজেকে অ্যাডাপ্ট করেছে, প্ল্যান্টের মধ্যে কি কি বা ফ্লাওয়ার গুলোর কি কি ফিচার হয়, আর ক্রস পলিনেশন আর জেনোগ্যামিকে অ্যাচিভ করার জন্য কি কি ফিচার থাকে ফ্লাওয়ারের মধ্যে। প্রথমে যেটা বলি হচ্ছে, প্রথমে একটা জিনিস বলবো সেটা হচ্ছে স্যার, অটোগ্যামি, অটোগ্যামি और গেইটেনোগ্যামি মানে সেলফ পলিনেশন, আর হচ্ছে ক্রস পলিনেশন মানে হচ্ছে জেনোগ্যামি। স্যার কোনটা ভালো, কোনটার অ্যাডভান্টেজ আছে, কোনটার ডিসঅ্যাডভান্টেজ? তো এটা অটোগ্যামির অ্যাডভান্টেজ, অটোগ্যামির অ্যাডভান্টেজ হচ্ছে এখানে সিওরিটি অফ পলিনেশন, মানে পলিনেশন হওয়ার চান্স অনেক বেশি, সিওরিটি অফ পলিনেশন হলো। কিন্তু ক্রস পলিনেশনের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে নো সিওরিটি। কেন স্যার সিওরিটি নাই কেন? কারণ পোলেন গ্রেন গুলো যখন একটা গাছ থেকে আরেকটা গাছে ট্রাভেল করে যাচ্ছে, কি গ্যারেন্টি যে ওটা স্টিগমার উপরেই পড়বে? ওটা গাছের পাতাও পড়তে পারে, মাটিতেও পড়ে যেতে পারে, হ্যাঁ কি না? দুই নাম্বার কি, যে সিওরিটি অফ পলিনেশন হলে সিওরিটি অফ সিড প্রোডাকশন, এখানে নো সিওরিটি অফ সিড প্রোডাকশন। এটা হচ্ছে মানে এর অ্যাডভান্টেজ, ক্রস পলিনেশনের ডিসঅ্যাডভান্টেজ। এবার অটোগ্যামি বা গেইটোনোগ্যামির আরেকটা অ্যাডভান্টেজ কি, প্রিজার্ভেশন অফ, প্রিজার্ভেশন অফ গুড features or good characteristics as new plant is same as মানে genetically same as parent plant। কথাটা বুঝলা? যেহেতু অটোগ্যামিতে কি হচ্ছে, একই গাছের মধ্যে পলিনেশন হচ্ছে, তাহলে এখান থেকে যদি নতুন একটা নিউ একটা প্ল্যান্ট হয়, তাহলে ওই নিউ প্ল্যান্টটা সেম টু সেম এই মাদার প্ল্যান্টের মতনই হবে, সেল পলি অটোগ্যামিতেও হবে, গেইটোনোগ্যামিতেও হবে।
কারণ একই গাছের মধ্যেই তো হচ্ছে, তো একই তো জিন, তাই কি না? তো এখানে হয় কি যে এই গাছের মধ্যে, এই যে এই গাছগুলোর মধ্যে যদি কোনো খুব ভালো ফিচার্স থাকে, ভালো ক্যারেক্টারিস্টিক্স থাকে, যেমন ভালো, অনেক ভালো অনেক বেশি ফ্রুট দেয়, এরকম ভালো কিছু ফিচার্স যদি থাকে, তাহলে ওটা প্রিজার্ভ থাকে, নতুন গাছেও ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকে। আর সেটা ক্রস পলিনেশনে কি হতে পারে, যে ক্রস পলিনেশনে যে মিক্সিং আপ হয়ে যায়, মিক্সিং আপ অফ ক্যারেক্টারিস্টিক্স, কথাটা বুঝলা? যেহেতু এটা দুটো আলাদা গাছের মধ্যে, সেটা দুটো আলাদা গাছের জিন তো একই হবে না, ডিফারেন্ট। তাহলে স্যার ক্রস পলিনেশনের কি কোনো, ও এখানে আর একটা অ্যাডভান্টেজ কি, 4 নাম্বার, তোমার অটোগেমির মানে সেলফ পলিনেশনের আর একটা অ্যাডভান্টেজ কি, নো নিড অফ পলিনেটরস, অটোগেমিতে বিশেষ করে, মানে কোনো ইনসেক্ট উইং পোলেন গ্রেনকে ট্রান্সফার করার জন্য অত লাগে না, কাছাকাছি যেহেতু। আর এইখানে ওটা কিন্তু ডিপেন্ডেন্ট অন পলিনেটার্স, লাগবেই, নাকি না? ডিপেন্ডেন্ট অন পলিনেটার্স, এটা হচ্ছে অটোগেমি আর মানে সরি সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশনের এটার অ্যাডভান্টেজ, ওটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু এমন একটা ডিসঅ্যাডভান্টেজ অটোগেমিতে আছে, যেটা ক্রস পলিনেশনের অ্যাডভান্টেজ, ক্রস পলিনেশনের যেটা অ্যাডভান্টেজ, সেই একটা কারণে ক্রস পলিনেশনের ডিসঅ্যাডভান্টেজ গুলো ওভারশ্যাডোড হয়ে যায়। সেটা হচ্ছে অটোগ্যামিতে একই গাছের মধ্যে পলিনেশন হচ্ছে, ওখান থেকে আবার নতুন গাছ, তার মধ্যে আবার পলিনেশন হচ্ছে, এরকম হতে 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 একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে ইনব্রিডিং ডিপ্রেশন। ইনব্রিডিং ডিপ্রেশন হয়ে যায়। ইনব্রিডিং ডিপ্রেশন কথাটার মানে কি স্যার? ইনব্রিডিং ডিপ্রেশন মানে হচ্ছে আহ তোমার হচ্ছে লস অফ ক্যারেক্টার্স, অনেক ক্যারেক্টার হারিয়ে যেতে পারে, মানে অনেক জিন হারিয়ে যেতে পারে, আর রাইজ অফ ব্যাড ক্যারেক্টার্স বা ডিজিজ, এটা আমি পরে বলে দিচ্ছি, ইনব্রিডিং ডিপ্রেশন। সেটা কিন্তু ক্রস পলিনেশনে কিন্তু ওটা হয় না। ক্রস পলিনেশনে যেহেতু আলাদা আলাদা গাছের মধ্যে পলিনেশন হচ্ছে, তাই এটা কিন্তু কি বলতো, ভেরিয়েশন থাকে, ভেরিয়েশন। নতুন গাছগুলো প্যারেন্টের মতো হয় না, তো ওদের মধ্যে নতুন ক্যারেক্টারিস্টিক্স আসতে পারে, পুরোনো ক্যারেক্টারিস্টিক্স হারিয়ে যাওয়া হোক বা না হোক, কিন্তু নতুন ফিচার্স আসে। আর ওদের মধ্যে কখনো ডিজিজ, জেনেটিক্যাল ডিজিজ গুলো আসে না। এটা ক্রস পলিনেশনের এই একটা অ্যাডভান্টেজের জন্য বাকি ডিসঅ্যাডভান্টেজ গুলো ওভারশ্যাডোড হয়ে যায়। তো স্যার নেচারে কোনটা বেশি বেনিফিশিয়াল? অবভিয়াসলি ক্রস পলিনেশনই বেশি বেনিফিশিয়াল। এগুলো আমি সব বলে দিচ্ছি একটু পরে পরে, হ্যাঁ। তাহলে প্রথমে চলে আসো, এবার এখান থেকে আমরা পড়বো যে কাইন্ডস অফ পলিনেশন। প্রথমে কি আছে, অটোগেমি। অটোগেমি যেটা ব্র্যাকেট দেখতে পাচ্ছ, ব্র্যাকেটটা করো। কি বলেছে, যে ট্রান্সফার অফ পোলেন গ্রেনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার, এটা হচ্ছে তোমার অটোগেমি। এবার অটোগেমি হতে হলে, অটোগেমি হতে হলে একটা ঘটনা মানে একটা জিনিস দরকার, শুনছো? কি বলতো, ভাবো এটা হচ্ছে ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের এই যে স্ট্যামেন, স্ট্যামেনের অ্যান্থার, স্ট্যামেনের অ্যান্থার যার মধ্যে পোলেন গ্রেন তৈরি হয়, আর পিস্টিলের স্টিগমা, পিস্টিলের স্টিগমা, ঠিক আছে? দুজনকে একই সাথে পাকতে হবে, দুজনকে একই সাথে ম্যাচিওর হতে হবে। যদি এমন হয় যে স্ট্যামেনের অ্যান্থারটা ম্যাচিওর হলো,
কিন্তু স্টিগমাটা এখনো মানে ছোটই আছে বা ইনিশিয়াল স্টেজে আছে, বুঝতে পারলা? তাহলে এখান মানে বাচ্চা আছে, তাহলে অ্যান্থার থেকে পোলেন গ্রেন যদি এই স্টিগমার উপরে পড়েও তবুও কিছুই হবে না। কিন্তু দুজন যদি একই সাথে ম্যাচিওর হয়, তার মানে দেখো এখানে লেখা আছে যে অটোগ্যামি ইন সাচ ফ্লাওয়ার রিকোয়ার সিনক্রনি ইন দা পোলেন রিলিজ অ্যান্ড স্টিগমা রিসেপটিভিটি, মানে অ্যান্থার থেকে পোলেন বের হওয়া আর স্টিগমার পেকে যাওয়া, রিসেপটিভিটি মানে কি স্টিগমা যে পোলেন গ্রেনকে রিসিভ করবে সেই এবিলিটিটা, এই দুটাকে কি হতে হবে? সিনক্রনি মানে সিনক্রোনাইজড, একই সাথে হতে হবে। আমাদের ফোনে আছে না যে আমরা গুগল মানে আমাদের ফোনের ফটোগুলো গুগল ড্রাইভের সাথে সিনক্রোনাইজ করা থাকে অনেক সময়, তাই কি না? যে তুমি ফটো তুললা, ওটার সাথে সাথে গুগল ড্রাইভে আপলোড হয়ে গেল। তো এখানে ওই ব্যাপারটা একই, কি দুটো সিনক্রোনাইজ মানে কি একসাথে হওয়া, প্যারালালি একসাথে হওয়া। তার মানে কি পোলেন রিলিজ মানে অ্যান্থারের ম্যাচুরিটি আর স্টিগমার রিসেপটিভিটি মানে স্টিগমার পোলেন গ্রেনকে রিসিভ করার এবিলিটি, দুটো একই সাথে হতে হবে। এটা এক নাম্বার, ঠিক আছে? এটার আর দুই নাম্বার কি, অ্যান্থার অ্যান্ড দ্য স্টিগমা শুড, কি লেখা আছে? অ্যান্থার অ্যান্ড দ্য স্টিগমা শুড ইন ক্লোজ টু ইচ আদার, কাছাকাছি থাকতে হবে, লাই ক্লোজ টু ইচ আদার সো দ্যাট সেলফ পলিনেশন ক্যান অকার। দেখো যেমন এইখানে যে ছবিটা আমি আঁকিয়েছি, এই ছবিটাতে দেখো যে এই দুটার মধ্যে ডিস্টেন্সটা অনেকটা কম, হ্যাঁ কি না? মানে ওরা খুব কাছাকাছি আছে। কিন্তু যদি এমন হয়, এরকম অনেক ফুল তোমরা দেখেছো হয়তো, মনে করো এটা একটা ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের এটা মনে করো পিস্টিল, স্টিগমা এটা এস, আর কার্পেলটা স্ট্যামেনটা এইরকম ভাবে নিচের দিকে ঝুলে আছে, কথাটা বুঝলা? তাহলে এটা হচ্ছে অ্যান্থার। তাহলে অ্যান্থার আর স্টিগমার মধ্যে অনেকটা ডিস্টেন্স, তো এই ক্ষেত্রে অটোগ্যামি হওয়ার চান্সেস কম। তাহলে কি হতে হবে? স্টিগমা আর অ্যান্থারকে কাছাকাছি থাকতে হবে, ক্লোজ টু ইচ আদার। আরো কিছু ইয়ে আছে, আরো কিছু ফিচার্স আছে তোমার অটোগ্যামিকে অ্যাচিভ করার জন্য, ওটাও বলে দিচ্ছি। প্রথমে এক্সাম্পল দেখে নাও। এক্সাম্পল হচ্ছে ভায়োলা, যেটার আর একটা নাম কমন প্যান্সি, তারপরে অক্সালিস, তারপরে কমেলিয়া, কমেলিনা, এগুলো সবই হচ্ছে অটোগেমি হয়। এই যে এ নাম্বার ছবিটা, এটার পাশে ভায়োলা লিখে রাখো, এটা ভায়োলা ফ্লাওয়ারের ছবি। তো তাহলে কি ফিচার হতে হবে? দুটাকে একসাথে সিনক্রোনাইজ ওয়েতে ম্যাচিওর হতে হবে। এই দুটো একসাথে সিনক্রোনাইজ ওয়েতে ম্যাচিওর হওয়াকে হোমোগ্যামি বলে, এটা পাশে হোমোগ্যামি লিখে রাখো, ঠিক আছে? হোমোগ্যামিটা লিখে রাখো, দুজন একসাথে সিনক্রোনাইজ হওয়াকে হোমোগ্যামি বলে। আচ্ছা, এবার স্যার অটোগ্যামিকে আরো ভালোভাবে অ্যাচিভ করার জন্য আর কি ফিচার থাকে বলে দিচ্ছি, দেখো। এই যে আমরা অটোগ্যামি যে করেছি এখানে, এই অটোগ্যামিকে অ্যাচিভ করার জন্য আর একটা ভালো বড় ফিচার হচ্ছে যে ফ্লাওয়ারের পেটাল গুলো ফোটেই না। কি বললাম? ফ্লাওয়ারের পেটাল গুলো ফুটবেই না, মানে ওপেন হবে না। ভাবো এটা হচ্ছে পেটাল, ভাবো এটা হচ্ছে পেটাল, এইটাও হচ্ছে পেটাল। এবার পেটালটা ক্লোজ হয়ে আছে, পেটালটা ক্লোজ হয়ে আছে। এবার ভিতরে এটা ভাবো হচ্ছে অ্যান্থার, এই যে এটা হচ্ছে অ্যান্থার, আর এইটা হচ্ছে স্টিগমা মানে কার্পেলের স্টিগমা, এটা হচ্ছে স্টিগমা। তাহলে এই পেটাল গুলো, এই যে পেটাল গুলো যদি একদম বন্ধ থাকে, এরকম যদি বন্ধ থাকে, তাহলে অ্যান্থার থেকে পোলেনটা বাইরে বেরোতে পারবে না। তাহলে ডেফিনেটলি ওটা এই স্টিগমার উপরেই পড়বে আর অটোগেমি হবে, তাই কি না? এটাকে বলা হয় চ্যাজমোগ্যামাস, চ্যাজমোগ্যামি, ঠিক আছে? পেটাল ওপেন না হওয়া। আর যদি পেটাল ওপেন হয়, ভাবো এই যে পেটাল ওপেন হয়ে গেছে, তাহলে তো তোমার এই যে স্টিগমা আর অ্যান্থার
এর মধ্যে অটোগ্যামিও হতে পারে, বা অন্য জায়গায় গেইটোনোগ্যামি হতে পারে, বা ক্রস পলিনেশনও হতে পারে। এটা চান্স এখন ডিপেন্ড করছে। যদি ওপেন হয়, পেটাল গুলো যদি ওপেন হয়, ওপেন হওয়াকে ক্লেইস্টোগ্যামি বলে। ওপেন হওয়াকে ক্লেইস্টোগ্যামি আর ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার বলে। তাহলে এইটা হলে, এই যে এইটা হলে অটোগ্যামি হবেই, চ্যাসমোগ্যামি হলে অটোগ্যামি হবেই। তাহলে এটাই দেখো এবার পরে লেখা আছে, কি বুঝতে পারছো তো? খুব কঠিন নাকি? চ্যাসমোগ্যামিতে কি বললাম? উল্টা বলে দিলাম নাকি? উল্টা বলে দিছি গো, উল্টা বলে দিছি। হ্যাঁ হ্যাঁ, উল্টা বলে দিছি। তোমার যদি ওপেন না হয় তাহলে ক্লেইস্টোগ্যামি, আর যদি ওপেন হয় তাহলে চ্যাসমোগ্যামি। তাহলে এইটা হচ্ছে ক্লেইস্টোগ্যামি, এইটা হচ্ছে ক্লেইস্টোগ্যামি যদি ডু নট ওপেন, ওপেন যদি না হয়। আর যদি ওপেন হয় তাহলে হচ্ছে চ্যাসমোগ্যামি। এইখানে এটা ঠিক করে দিই, এটা হচ্ছে চ্যাসমোগ্যামি। ঠিক আছে, তাহলে ওটাই দেখো এখানে লেখা আছে, ভুল করে আমি উল্টাটা বলে দিয়েছিলাম। চ্যাসমোগ্যামাস আর চ্যাসমোগ্যামাস ফ্লাওয়ার মানে হচ্ছে উইথ এক্সপোজড অ্যান্থার অ্যান্ড স্টিগমা, তার মানে এদের ফুলগুলো ফুটবে। আর ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার মানে কি, ডু নট ওপেন অ্যাট অল। তাহলে ওদের ভিতরে ভিতরে পলিনেশন হবেই। The anther and stigma lie close to each other when anther dehisces, dehisces কথাটার মানে হচ্ছে যখন ফেটে যায়, বার্স্ট হয়ে যায় বা রাপচার হয়। অ্যান্থারটা যখন ফেটে যায় তা তখন কি হয়, পোলেন গ্রেনস কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য স্টিগমা টু এফেক্ট পলিনেশন। তাহলে ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার যাদের হয় তাদের অটোগ্যামাস হবেই, তারা অটোগ্যামাস হবেই। এই লাইনটা তোমাকে তুলে তোমাকে কোশ্চেন করে দিল যে ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার্স আর ইনভ্যারিয়েবলি অটোগ্যামাস, কমেন্ট অন দিস স্টেটমেন্ট। পারবা? তার মানে তোমাকে অটোগ্যামিও ডিফাইন করতে হবে, তারপরে ক্লেইস্টোগ্যামিও ডিফাইন করে লিখে দিতে হবে। আর ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ারের একটা অ্যাডভান্টেজ কি, যে পরের দেখো লেখা আছে অ্যাসিওর্ড সিড সেট, মানে ওদের সিড তৈরি হবেই। ডান। নিচের দিকে ছবিতে দেখে নাও, বি নাম্বার ছবিটা কিসের? বি নাম্বার ছবিটা হচ্ছে ক্রস পলিনেটেড ফ্লাওয়ার, আর সি নাম্বার ছবিটা হচ্ছে দেখো ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার। এই ছবিগুলোই কিন্তু দেবে পরীক্ষায়। এই যে ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ারে দেখো এই যে ফুলটা ওপেন হয়নি, দেখো বার্ড স্টেজেই হয়ে আছে, আর ওটা ওপেন হবেও না কখনো। ওরকম ভাবেই নেচার বানিয়েছে। ঠিক আছে। তাহলে স্যার যেগুলো ক্লেইস্টোগ্যামাস ফ্লাওয়ার্স যেগুলা, হ্যাঁ, ওটা অটোগ্যামাস হবেই, কারণ হবেই। যেহেতু ক্লোজ থাকে Close সেজন্য সেলফ পলিনেশন ওটা ভিতরে হবেই, হ্যাঁ, সেজন্য ওটা অটোগ্যামাস। অটোগ্যামাস আর ওখানে কোনো পলিনেটর যেহেতু ইউজ হচ্ছে না। ইউজ লাগবে। হ্যাঁ, এবার চলে আসো হচ্ছে আহ হয়ে গেল, তোমার অটোগামী হয়ে গেল। গেইটোনোগামী কি বললাম, একই গাছের মধ্যে কিন্তু আলাদা ফ্লাওয়ারের মধ্যে হবে, তাই না? যে অ্যানাদার টু মানে অ্যান্থার টু স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার বাট সেম প্ল্যান্ট। এটাকে দেখো, এটা ফাংশনালি মনে হতে পারে ক্রস পলিনেশন, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেলফ পলিনেশন। কেন? কারণ জেনেটিক্যালি তো সেম, দুটো ফ্লাওয়ার একই গাছের ফ্লাওয়ার। লেখা আছে না, জেনেটিক্যালি ইট ইজ সিমিলার টু অটোগেমি সিন্স দ্য পোলেন গ্রেনস কাম ফ্রম দ্য সেম প্ল্যান্ট। জিনগুলো তো সব সেম। আর জেনোগেমি মানে কি, ক্রস পলিনেশন, যে anther to the transfer of pollen grain from anther to the stigma of a different plant but same species হতে হবে। আর এখানেই কিন্তু এই যে দেখো জেনেটিক্যালি ডিফারেন্ট টাইপ অফ পোলেন গ্রেন
টু দা স্টিগমাতে গিয়ে পড়ে, মানে পোলেন গ্রেনের জিন আর মানে মেল গ্যামেটের জিন আর ফিমেল গ্যামেটের জিন কিন্তু আলাদা হবে, তাহলে এখানেই কিন্তু ভেরিয়েশন হবে, নতুন গাছটা তৈরি যে হবে সেটা প্যারেন্ট প্ল্যান্টের মতো হবে না। এবার চলে আসি এজেন্টস অফ পলিনেশন। এজেন্টস অফ পলিনেশন মানে পলিনেশন কারা করায়, এজেন্টস। এবার পলিনেশন তোমার আহ হাওয়ার বাতাসেও পোলেন গ্রেন গুলো উড়ে যেতে পারে, উইন্ড দিয়েও হতে পারে। তারপরে হচ্ছে যদি অ্যাকোয়াটিক প্ল্যান্ট হয় তাহলে ওয়াটার দিয়েও হতে পারে, হ্যাঁ কি না? কিন্তু এই উইন্ড আর ওয়াটার দুটাই নন লিভিং, তাই এগুলোকে বলে অ্যাবায়োটিক এজেন্টস। অ্যাবায়োটিক মানে কি নন লিভিং, নন লিভিং। আবার পলিনেশন তোমার ইনসেক্ট দিয়েও হতে পারে, হ্যাঁ কি না? তোমার ব্যাট দিয়েও হতে পারে, হিউম্যানও করতে পারে ইচ্ছা করে, এই গাছের পোলেন গ্রেন নিয়ে ওই গাছে দিয়ে দিল। তারপরে হচ্ছে বার্ডসও করতে পারে, যখন বার্ডসরা ফ্লাওয়ার থেকে কিছু নেকটার কালেক্ট করে তখন বার্ডসরাও করে, হামিং বার্ড এরা। পোলেন গ্রেন দেখতে কেমন দেখা, হ্যাঁ, হলুদ কালারের হয়। আগের দিন তো পোলেন গ্রেনের স্ট্রাকচারটা পড়ালাম, বাইরে এক্সাইন ভিতরে ইন্টাইন ওই যে যেটা হচ্ছে জেসমাইন মানে হচ্ছে কি বলে রজনীগন্ধা। না না না, জব জব হ্যাঁ জবের উপরে যে হলুদ, হ্যাঁ, ওগুলো পোলেন গ্রেন। তারপরে হচ্ছে এলিফ্যান্ট দিয়েও পলিনেশন হতে পারে। এলিফ্যান্ট। ইয়েস, র্যাফলেশিয়া যে গাছ হয়, র্যাফলেশিয়া ওয়ার্ল্ডের বিগেস্ট ফ্লাওয়ার, তো ওটার পোলেন গ্রেন এত ভারী যে ওটা উইন্ড দিয়ে বা ইনসেক্ট দিয়ে ট্রান্সফার হতে পারে না। তো জঙ্গলের মধ্যে যখন এলিফ্যান্ট হাঁটে, ওই র্যাফলেশিয়া গাছের উপরে ফুলের উপরে পাড়া দিলে ওর পায়ের সাথে পোলেন গ্রেন গুলো লেগে যায়, তখন ওই হাতিটা যখন অন্য আরেকটা ফ্লাওয়ারে পাড়া দেয় তখন ওই পোলেন গ্রেন গুলো ওর উপরে গিয়ে পড়ে। না, র্যাফলেশিয়া অনেক বড়, আর মানে ওর মানে পেটাল গুলো এত শক্ত হয়, ফ্লেশি মাংসের মতো, ওগুলা হাতির চাপাতেও কিছু হয় না। কিসের গাছটার নাম? র্যাফলেশিয়া ওয়ার্ল্ডের বিগেস্ট প্ল্যান্ট, মানে বিগেস্ট ফ্লাওয়ার। দেখাচ্ছি। এই যে র্যাফলেশিয়া, অনেক বড় সাইজের হয়। অনেক বড় সাইজের হয়, এগুলোর মানে পলিনেশন এলিফ্যান্ট দিয়ে হতে পারে, ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে যে ডেন্স ফরেস্টে পাওয়া যায়। হ্যাঁ, অ্যামাজনে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে এই যতগুলো এক্সাম্পল আমি এখানে দিলাম, ইনসেক্ট, ব্যাট, হিউম্যান, যাই হোক না কেন, মাংকি, যাই হোক না কেন, এরা সবাই আবার বায়োটিক এজেন্টস। বায়োটিক কথাটার মানে কি? লিভিং, লিভিং হতে পারে। তো আমাদেরকে এখানে মেনলি পড়তে হবে উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার, ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার আর ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ারই তোমাদের সিলেবাসে আছে। ব্যাট, হিউম্যান এগুলো অত লাগবে না, খালি এক্সাম্পল জেনে রাখলেই হবে। কিন্তু এই উইন্ড পলিনেটেড, ওয়াটার পলিনেটেড, ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার কিরকম হয় সেগুলো আমাদেরকে দেখতে হবে। তাহলে আমি কি বললাম, অ্যাবায়োটিক হতে পারে উইন্ড আর ওয়াটার, আবার বায়োটিক হতে পারে অ্যানিমালস বা অন্য কোনো কিছু, এজেন্টস অফ পলিনেশন। মেজরিটি অফ প্ল্যান্টে কি হয় স্যার, মেজরিটি অফ প্ল্যান্ট কিন্তু বায়োটিক এজেন্টকে ইউজ করে, বিশেষ করে ইনসেক্ট, যেমন হচ্ছে হানিবি, এগুলো। এবার চলে আসা হচ্ছে আহ ব্যাপারটা হচ্ছে যে স্যার, যেই সব ফ্লাওয়ারের পলিনেশন উইন্ড আর ওয়াটার দিয়ে হয় তাদের মধ্যে অনেক আনসার্টিনিটি থাকে। কি থাকে বললাম? আনসার্টিনিটি মানে শিওর না যে পোলেন গ্রেন গুলো ফ্লাওয়ারের স্টিগমাতে গিয়েই পড়বে। কথাটা বুঝলাম? যে হাওয়া দিয়ে পোলেন গ্রেন গুলো উড়ে উড়ে যাচ্ছে, এবার উড়ে উড়ে গিয়ে গাছের পাতায় পড়ে গেল, অন্য গাছে পড়ে গেল, আম গাছের পোলেন গ্রেন জাম গাছে পড়ে গেল,
তাহলে কি পলিনেশনে কোনো এফেক্ট হবে না তো? তাহলে ব্যাপারটা দেখো, একটু কম্পেনসেট, মানে এটাকে এটাকে ইয়ে করার জন্য, সলভ করার জন্য ওরা কি করে, ওরা এনর্মাস অ্যামাউন্ট অফ পোলেন গ্রেন তৈরি করে কম্পেয়ার টু যতগুলো না ওভিউল থাকে। ওভিউল ধরে নাও 10টা আছে, একটা ফ্লাওয়ারে ওভিউল 10টা আছে, কিন্তু ওই অন্য ফ্লাওয়ারে পোলেন গ্রেন তৈরি হবে মনে করো 1000টা, এরকম। এবার কেন স্যার? এই 1000টার মধ্যে অন্তত একটা দুটা তো গিয়ে পড়বে, কথাটা বুঝতে পারছো? একটা কয়েনকে তুমি টস করলে, একবার টস করলে হেড পড়ার চান্স 50% হতে পারে, 0% হতে পারে। কিন্তু ওই কয়েনকে তুমি যদি 100বার টস করো তাহলে কয়েকবার তো হেড পড়বে, যেটাকে কি বলে, প্রবাবিলিটি। তো টু ইনক্রিজ দ্য প্রবাবিলিটি অর চান্সেস অফ পলিনেশন, পোলেন এই যে উইন্ড আর ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার কি করে, যে না পোলেন গ্রেন অনেক বেশি করে তৈরি করে। দেখো এখানে কি লেখা আছে, যে the flowers produce enormous amount of pollen when compared to the number of ovules available for pollination। আগের দিন কিন্তু ওভিউলের স্ট্রাকচার পড়িয়েছি, ইন্ট্রোগোমেন্ট স্যাক না, মাইক্রোবাইট। তো ওভিউলের ভিতরে এমব্রায়ো স্যাক পড়িয়েছি না, 7টা সেল 8টা নিউক্লিয়াস, যার মধ্যে একটা হচ্ছে এগ। তো এই পোলেন গ্রেনের মধ্যে মেল গ্যামেট আছে, ওটা ওভিউলের এগের সাথে ফার্টিলাইজ করবে। এবার দেখা গেল এই যে ধরে নাও এই গাছটা, এটা কর্ন গাছের ফ্লাওয়ার। এবার হ্যাঁ, কর্ন গাছের ফ্লাওয়ারের দেখো এইখানে ফ্লাওয়ারটাকে এইখানে দেখো বড় করে দেখানো হয়েছে। তো এই যে বাইরের দিকে যেগুলো দেখা যাচ্ছে, এই যে বাইরের দিকে যেগুলো দেখা যাচ্ছে, এগুলোই হচ্ছে তোমার অ্যান্থার। অ্যান্থার, তারপরে স্টিগমার হেড, স্টিগমাও হতে পারে এখানে, এই যে স্টিগমা, এই স্টিগমাও হতে পারে। এবার দেখো এগুলো ওয়েল এক্সপোজড, বাইরের দিকে আছে কেন, দেখছো কেন আছে বাইরের দিকে? যাতে এগুলো উইন্ডের কন্ট্যাক্টে আসে, আর হাওয়া দিয়ে যাতে উড়ে উড়ে যায় পোলেন গ্রেন গুলো। বাইরের দিকে থাকবে এগুলো, ফুলের ভিতরে থাকলে তো উইন্ডের ধাক্কাটা পেটালে ধাক্কা খেয়ে যাবে, আটকে যাবে। তো এটা একটা ফিচার বললাম। কি ফিচার বললাম? 1 নাম্বার, যে দে প্রডিউস এনর্মাস অ্যামাউন্ট অফ পোলেন গ্রেনস। এটা পাশে 1 নাম্বার দিয়ে রাখো, ঠিক আছে? এটার পাশে 1 নাম্বার দিয়ে রাখো, যে অটোগ্যাম, সরি, যারা উইন্ড আর ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার্স এর ফিচার্স 1 নাম্বার দিয়ে রাখো। 2 নাম্বার ফিচার কি? এই যে এখান থেকে দেখবা pollen grains are light and non-sticky so that they can be transported in wind current। পোলেন গ্রেন গুলো হালকা হয় আর ড্রাই হয়, নন স্টিকি, মানে স্টিকি আঠার মতো হয় না। যদি ড্রাই হতো, যদি স্টিকি হতো তাহলে কি হতো, ভারী হতো। ভারী হলে কি উইন্ডের কারেন্টে পৌঁছাতে পারতো? পারতো না। তাহলে এইটা হচ্ছে, এখানে ব্র্যাকেট ক্লোজ করে এটা 2 নাম্বার দিয়ে দাও, হলো? তারপরে কি, এদের স্ট্যামেন আর অ্যান্থার গুলো ওয়েল এক্সপোজড থাকে, বাইরে বেরিয়ে থাকে। যেমন এই যে এখানে যে বললাম, দেখো বাইরে বেরিয়ে আছে, ফ্লাওয়ারের থেকে বাইরে বেরিয়ে আছে কেন? যাতে উইন্ডের কন্ট্যাক্টে আসতে পারে। ইয়েস অর নো? এই যে সো দ্যাট দ্য পোলেন্স আর ইজিলি ডিসপার্সড ইনটু উইন্ড কারেন্টস, ঠিক আছে? আর স্যার স্টিগমাটা কিরকম হয়? এই যে দেখে নাও, লেখা আছে যে স্টিগমা হচ্ছে ফেদারি হয়, ফেদারি, যাতে করে এইদিকে দেখো পোলেন গ্রেন গুলো ওর মধ্যে যাতে ট্র্যাপ হয়ে যায়, মানে আটকে যায়। স্যার এটার মানে কি? ভাবো এইটা হচ্ছে স্টিগমা, এই যে স্টিগমা, এস লিখে দিচ্ছি। এই স্টিগমাটার উপরে এরকম লোম, লোমের মতো থাকে, ফেদারি এরকম থাকে, হেয়ারি হয়, যাতে করে পোলেন গ্রেন গুলো এসে এখানে যাতে আটকে যায়। কথাটা বুঝলা? তাহলে পোলেন গ্রেন গুলো কিরকম হতে হবে? পোলেন গ্রেন গুলো, সরি, স্ট্যামেনটাকে কি হতে হবে? স্ট্যামেনটাকে হতে হবে হচ্ছে ওয়েল এক্সপোজড, আর স্টিগমাটাকে কিরকম হতে হবে? ফেদারি হতে হবে, হলো?
তাহলে এইটা হচ্ছে তোমার, এইখানে আর একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও, এখান থেকে এত অবধি একটা ব্র্যাকেট ক্লোজ করে দাও। এটা হচ্ছে 3 নম্বর ফিচার, উইন্ড পলিনেটেড ফ্লাওয়ার্স এর 3 নম্বর ফিচার বা। আচ্ছা, এবার চলে আসো 4 নম্বর ফিচার, এখান থেকে ব্র্যাকেট করো। কি বলেছে? যে এদের জেনারেলি সিঙ্গেল ওভিউল হয়, ওভারির মধ্যে একটাই ওভিউল থাকে, and numerous flowers packed into an inflorescence। ইনফ্লোরেসেন্স মানে কি? ফুল ফোটার অ্যারেঞ্জমেন্ট কে ইনফ্লোরেসেন্স বলে, ক্লাস 11-এ পড়েছো। তো ওদের একটা ইনফ্লোরেসেন্সে অনেকগুলো ফ্লাওয়ার গুচ্ছা ধরে থাকে, প্যাকড হয়ে থাকে, বলেছে প্যাকড। কি বুঝতে পারছো তো? যাতে করে পোলেন গ্রেন গুলো অ্যাসিওর্ড, মানে কোনো না কোনো ফ্লাওয়ারের স্টিগমাতে যাতে অন্তত পড়ে। তাহলে কি কি বললাম? 1 নাম্বার বললাম হচ্ছে এই যে সিঙ্গেল ওভিউল হয়, আর 2 নাম্বার বললাম নিউমেরাস ফ্লাওয়ার্স প্যাকড ইনটু অ্যান ইনফ্লোরেসেন্স। তাহলে এখান থেকে এত অবধি ইনফ্লোরেসেন্স অবধি ব্র্যাকেট ক্লোজ করে এটা 4 নাম্বার দিয়ে দাও, এটা 4 নাম্বার ফিচার। এবার চলে আসো হচ্ছে এক্সাম্পল। এক্সাম্পলটা তুমি আন্ডারলাইন করে দাও, যে কর্ন কব, এই যে এই স্ট্রাকচারটাকে কব বলে, কব। তো এটা কেন? কারণ অনেকগুলো ফুলের গুচ্ছা একসাথে আছে, তাকে কব বলে। কর্ন কব, দ্য ইয়ার্স ইউ আর ইউ সি আর নাথিং বাট দ্য স্টিক। ইয়ার মানে কি? এই যে বেরিয়ে আছে যে কানের মতো, ওগুলোকে বলেছে। আর নাথিং বাট দ্য স্টিগমা এন্ড স্টাইল হুইচ ওয়েভ ইন দ্য উইন্ড, মানে হাওয়ায় দুলছে, টু ট্র্যাপ পোলেন গ্রেনস। কি পারবা? উইন্ড পলিনের আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, গ্রাসেস, ঘাস। উইন্ড পলিনেশন ইজ কোয়াইট কমন ইন গ্রাসেস। ক্লিয়ার? এখান থেকে কোনো কোয়েশ্চেন নেই তো? এবার চলে আসো হচ্ছে ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার। ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার, এই যে পলিনেশন বাই ওয়াটার, এটা বলেছে মাত্র 30টা জেনাসের মধ্যেই হয়, লিমিটেড টু অ্যাবাউট 30 জেনেরা। জেনেরা মানে জেনাস। এরা ক্লাস 11-এ পড়েছিলেন না, জেনাস স্পিসিস। ওই জেনেরা মানে জেনাস। আর তার মধ্যে বেশিরভাগই হচ্ছে মনোকটিলেডনাস, মনোকট। তারপরে চলে আসো, এখানে বলা হয়েছে যে, কথাটা মন দিয়ে শুনবা, এই দেখো বলেছে সাম ব্রায়োফাইট অ্যান্ড টেরিডোফাইটস, এদের ডিস্ট্রিবিউশনটা এদের ডিস্ট্রিবিউশনটা আর্থের মধ্যে খুব লিমিটেড, কারণ এদের পলিনেশনের জন্য ওয়াটারের দরকার পড়ে। কথাটা বুঝো? সব ব্রায়োফাইটা না, কি সাম ব্রায়োফাইটস এন্ড টেরিডোফাইটস, কিছু কিছু ব্রায়োফাইটস এন্ড টেরিডোফাইটস এর ডিস্ট্রিবিউশন মানে ওরা মানে জন্মায় কিছু লিমিটেড জায়গাতেই, যেরকম নদীর ধারে, পুকুরের ধারে। কেন? কারণ ওদের পোলেন গ্রেন আর মানে মেল গ্যামেটকে ট্রান্সফার হওয়ার জন্য কি লাগে? ওয়াটারই লাগে। সেই জন্য ওরা জন্মায়ও ওয়াটারের পাশে, মানে ওদের ডিস্ট্রিবিউশনটা লিমিটেড। এটা একটা এক্সট্রা ফ্যাক্ট। ঠিক আছে? নেক্সট চলে আসো হচ্ছে, কিছু কিছু প্ল্যান্ট অ্যাকোয়াটিক হয়, শুনলা? কিন্তু অ্যাকোয়াটিক হওয়া সত্ত্বেও এদের ওয়াটারের দরকার পড়ে না পলিনেশনের জন্য, বরঞ্চ এদের ইনসেক্ট আর উইন্ডের দরকার পড়ে। এক্সাম্পল, ওয়াটার হায়াসিন্থ, কচুরিপানা অ্যান্ড ওয়াটার লিলি। এবার তোমাকে আমি একটা ছবি দেখাই, ধরো না ওয়াটার হায়াসিন্থের ছবি দেখাই। এই যে দেখো তো, ওয়াটার হায়াসিন্থের ফুলটা জলের সাথে কি লেগে আছে? এই যে এখানে যে ছবিটা, এটা জলের উপরে আছে। তাহলে এর পোলেন গ্রেন গুলো উপরে আছে, স্টিগমাটাও তার মানে উপরে আছে। তাহলে জল দিয়ে তো পোলেন গ্রেনটা ফুলের উপরে পড়বে না। তাহলে এর কি দরকার? আইদার উইন্ড দরকার, না হলে ইনসেক্ট দরকার। তো অ্যাকোয়াটিক প্ল্যান্ট ঠিকই, কিন্তু তবুও ওয়াটার দিয়ে পলিনেশন হচ্ছে না। দেখো এখানে কি লেখা আছে, যে
এই যে the flowers in aquatic plants such as water hyacinth and water lily, the flowers emerges above the level of water. তাহলে ওয়াটারের উপরে আছে ফ্লাওয়ারটা, and are pollinated by insect and winds as in most of the land plants, মানে মাটিতে যেই গাছগুলো হয় তাদের মতন। এবার নেক্সট চলে আসো যে ভ্যালিসনেরিয়া, আর এগুলো পরীক্ষায় প্রচন্ড আসে, যে ভ্যালিসনেরিয়া এই অ্যাকোয়াটিক প্ল্যান্টের পলিনেশন কিভাবে হয়। তো তার জন্য দেখো এদিকে, তার জন্য দেখো এই ছবিটা দেখতে হবে। এটা হচ্ছে একটা ভ্যালিসনেরিয়া গাছ। এবার এইটা হচ্ছে ওয়াটার লেভেল, এই যে এইটা হচ্ছে ওয়াটার লেভেল, বুঝতে পারছো তো? এই যে এইটা হচ্ছে ওয়াটার লেভেল, ভালো করে শুনবা, এটা হচ্ছে ওয়াটার লেভেল। এবার দেখো তো এর ফিমেল ফ্লাওয়ারটা এখানে লেবেলিং করা আছে না? এবার ফিমেল ফ্লাওয়ারের দেখো তো স্টকটা এরকম, মানে পেঁচিয়ে পেঁচিয়ে এরকম, পেঁচিয়ে পেঁচিয়ে এরকম উপরের দিকে গিয়ে ফ্লাওয়ারটা সারফেস ওয়াটার লেভেল অব্দি গেছে, ফ্লাওয়ারটা ওয়াটার লেভেল অব্দি আছে দেখো, নাকি না? তো এইটা হচ্ছে ওই ফিমেল ফ্লাওয়ারটা, আর এইটা হচ্ছে ওয়াটার লেভেল, এইটা হচ্ছে ওয়াটার লেভেল, শুনছো তো? দেখো তো এর স্টিগমাটাও তাহলে ওয়াটার লেভেলের সাথে টাচ করে আছে না? এই যে ওয়াটার লেভেলের সাথে টাচ করে আছে, তাহলে কি হতে হবে? মেল ফ্লাওয়ার দেখো এরকম দেখতে হয়। এবার মেল ফ্লাওয়ার গুলোকেও ওয়াটার লেভেলেই থাকতে হবে। আর মেল ফ্লাওয়ার গুলো যখন তোমার এই যে পোলেন গ্রেন গুলোকে যখন ছাড়বে, তখন এই যে দেখো এখানে ছোট্ট করে দেওয়া আছে মেল ফ্লাওয়ারটা, ওটাও ওয়াটার লেভেলেই আছে দেখো। তো যাতে করে পোলেন গ্রেন গুলো স্টিগমাতে গিয়ে পড়ে যায়। তাহলে এটা ওয়াটারের লেভেলে, মানে ওয়াটারের সারফেসের মধ্যে হচ্ছে পলিনেশনটা, ওয়াটারের সারফেসে হচ্ছে। কথাটা বুঝলা? যদি এই ছবিটা বুঝতে না পারো, আমি পাশে একটা ছবি আঁকাচ্ছি, ভাবো এটা হচ্ছে ওয়াটার লেভেল। এবার এইটা ভাবো হচ্ছে ফিমেল ফ্লাওয়ারটা, ভাবো এটা হচ্ছে ফিমেল ফ্লাওয়ার, এটা ভাবো স্টিগমা, এস লিখে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে গাছটা। এবার আর একটা গাছ আছে, এবার এইটা ভাবো হচ্ছে মেল ফ্লাওয়ার, এরকম গোল মতো ছিল না? এরকম ছিল জানো মেল ফ্লাওয়ারটা? ও এরকম না তো, এইরকম ছিল মেল ফ্লাওয়ারটা। তবে এটা হচ্ছে মেল ফ্লাওয়ারটা, এগুলো পোলেন গ্রেন। তাহলে পোলেন গ্রেন গুলো সারফেসে আসবে, তারপরে ওয়াটার কারেন্টে ওগুলো এরকম করে যাবে, গিয়ে স্টিগমার সাথে গিয়ে লেগে যাবে। বুঝতে পারলে এবার? তাহলে এটা কি সারফেস লেভেলে হতে হবে? ওয়াটারের সারফেস লেভেলে হতে হবে, ঠিক আছে? এক্সাম্পল কি, ভ্যালিসনেরিয়া দিয়ে কিন্তু কোয়েশ্চেন প্রচুর বার, আমি অনেকবার কিন্তু দেখেছি বোর্ড এক্সামে। তাহলে ভ্যালিসনেরিয়া, এই যে the female flower reach the surface of water by long stalk, লম্বা একটা স্টোজি পেঁচানো পেঁচানো দেখালাম, and the male flowers or pollen grain are released on the surface of water, they are carried passively by water current, passively মানে এনার্জি ছাড়াই ওয়াটারের কারেন্টেই, মানে স্রোতেই চলে যাচ্ছে, আর eventually reach the female flowers and the stigma। ঠিক আছে? কিন্তু স্যার এটা তো বুঝলাম সারফেসে হচ্ছে, কিন্তু যদি গাছটা যদি এদিকে দেখো, গাছটা যদি ডুবে থাকে, ডুবে থাকা ইংলিশ কি? সাবমার্জ যদি হয়, যেমন এই যে ধরে নাও, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও এইটা হচ্ছে ওয়াটার লেভেল, এবার এটা ভাবো মাটি, গাছটা এখানে হয়েছে, গাছটা এখানে হয়েছে, গাছের ফ্লাওয়ারটা এখানে আছে, মাটি মানে জলের নিচে, ও আগেরটাতে যেরকম সারফেস অব্দি ছিল একই না, এখানে জলের নিচে ডুবে আছে মনে করো। তো ভাবো এটা হচ্ছে অ্যান্থারটা, এ লিখে দিলাম, এইটা ভাবো স্টিগমা, এস লিখে দিলাম,
তাহলে এদের থেকে পোলেন গ্রেন গুলো বেরোবে। এবার পোলেন গ্রেন গুলো কিরকম হয় এদের, আবার পোলেন গ্রেন গুলো এরকম রিবনের মতো হয়। মানে এইখানটাতে ধরো মেল গ্যামেটটা আছে, আর এরকম রিবনের মতো একটা টেইল থাকে, যাতে ওয়াটারের কারেন্টে ওটা এরকম সাঁতার কাটতে কাটতে, অনেকটা স্পার্মের মতো সাঁতার কাটতে কাটতে যাতে স্টিগমাতে গিয়ে লেগে যায়। আর এদেরকে ওয়াটারের যাতে ভিজে না যায় তার জন্য এর বাইরের দিকে, পোলেন গ্রেন গুলোর বাইরের দিকে মিউসিলেজ বলে একটা কেমিক্যাল বা ওয়্যাক্সি কোটিং থাকে, মিউসিলেজ। এস হবে না সি হবে, দেখে নিচ্ছি। মিউসিলেজ এর কোটিং থাকে। বুঝতে পারলে? এটা যেটা সাবমার্জ, যেটা সারফেস ওটা আলাদা, আর সাবমার্জ কিন্তু একটু আলাদা। যেমন এক্সাম্পল চলে আসো, সি গ্রাসেস, female flowers remain submerged in water and the pollen grains are released inside the water. আর পোলেন গ্রেন গুলো কেমন হয় যেন বললাম, লং রিবন লাইক, and they are carried passively inside the water, মানে ওয়াটারের কারেন্টেই চলে যাবে। ঠিক আছে? আর আমি কি বললাম, পোলেন গ্রেন যাতে ওয়াটারে ভিজে না যায়, পোলেন গ্রেনস আর প্রোটেক্টেড ফ্রম ওয়েটিং, মানে ভিজে যাওয়ার থেকে বাঁচার জন্য কিসের কোটিং থাকে? মিউসিলিজেনিয়াস কভারিং, মিউসিলেজের কভারিং থাকে। সি হয়, মিউসিলেজ বানানে সি হয়। তাহলে এইখানে ফার্স্ট ব্র্যাকেট গুলো করে রাখো। ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার শুরু হয়েছে এখান থেকে, এই যে যেখানে থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছ এখানে, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটটা করেছো, সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটটা করেছো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট গুলো সব করেছো, গিয়ে ওখানে ক্লোজ করো, থার্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করো। হয়েছে? তো এখানে একটা কোয়েশ্চেন করেছে যে বোথ উইন্ড অ্যান্ড ওয়াটার পলিনেটেড ফ্লাওয়ার্স আর নট ভেরি কালারফুল, এদের কালার প্রডিউস করার দরকার পড়ে না। ডু নট প্রডিউস নেকটার, নেকটার যেটা ইনসেক্ট কালেক্ট করে হানি বানায়, সেটাও ওরা প্রডিউস করে না। কেন? কারণ এদের কি কি ইনসেক্টের দরকার পড়ে না। তাই এটা হচ্ছে অ্যান্সার, লিখে রাখো, বিকজ দে ডু নট নিড ইনসেক্টস টু অ্যাট্রাক্ট ফর পলিনেশন। হয়েছে? রাখো। হুম। নেক্সট চলে আসো, অ্যানিমাল পলিনেটেড ফ্লাওয়ার, যেটা মেজরিটি কেসে তাই যাই হয়, অ্যানিমালস হচ্ছে এজেন্টস হয়। কোন কোন অ্যানিমাল হতে পারে? অ্যানিমাল হতে বিজ, বাটারফ্লাই, ফ্লাই, বিটল, ওয়াস্প, অ্যান্ট, মথস, বার্ডস, যেমন সানবার্ড, হামিং বার্ড পলিনেশনে হেল্প করে। হ্যাঁ, তারপরে আরো হতে পারে হচ্ছে তোমার ইনসেক্টই হচ্ছে এখানে সব থেকে বড় পলিনেটর, পার্টিকুলারলি বিজ, হানি বিজ হচ্ছে সব থেকে বেশি পলিনেশন করে। আর এছাড়া এইদিকে দেখো, প্রাইমেটস মানে কিছু বানর আছে, লেমুরস, মাঙ্কিজ, প্রাইমেট মানে মাঙ্কিজদেরকে জেনারেলি প্রাইমেটস বলে। তারপরে আর্বোরিয়াল, আর্বোরিয়াল কথাটা মনে আছে তোমাদের, ছোটবেলায় পড়েছো আর্বোরিয়াল, মানে যে গাছে থাকে, যেমন স্কুইরেল, ট্রি ডুয়েলিং রোডেন্টস মানে স্কুইরেল, এরাও পলিনেশনে হেল্প করে। কিছু লিজার্ড আছে, মানে রেপটাইলস আছে, যেরকম গেকো লিজার্ড এন্ড গার্ডেন লিজার্ড, এরাও পলিনেশনে হেল্প করে। এগুলো হচ্ছে সব অ্যানিমালের এক্সাম্পল। ব্র্যাকেট করে দাও। তাহলে নেক্সট এবার চলে আসো, ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্সরা কেমন হয়। এখান থেকে থার্ড ব্র্যাকেট করে ফার্স্ট ব্র্যাকেট শুরু করো। ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স কেমন হয় দেখবা আগে। ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার জেনারেলি লার্জ হয়, বড় হবে সাইজে, কালারফুল হবে ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য, ফ্র্যাগনেন্ট হবে, সুন্দর গন্ধ থাকবে ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, আর ওরা নেকটার প্রডিউস করে। নেকটার মানে একটা সুইট টেস্টি জুস। স্যার, একটা ফ্লাওয়ারের কোথায় নেকটার তৈরি হয়? ভাবো, এটা হচ্ছে ফ্লাওয়ার, তো জেনারেলি বেসে, এই যে দেখো, জেনারেলি বেস, এই যে নিচের দিকে নেকটার প্রডিউস হয়।
তাছাড়া ইনসাইড গুলো অত বোঝায় না। ঢুকে যায়। তো যাতে যাতে করে ইনসেক্টরা একদম শিওরলি একদম নিচ অব্দি যাতে যায়, গিয়ে যাতে ওরা পোলেন মানে নেকটারকে যাতে কালেক্ট করে, যাওয়ার সময় এই পোলেন গ্রেনের অ্যান্থার গুলো ওর গায়ে আটকে যাবে। আর ও যদি উপর থেকে নিয়ে চলে যেত তাহলে পোলেন গ্রেন গুলো নাও তো আটকাতে পারতো। ইয়েস অর নো? তাহলে নেকটার প্রডিউস করতে হবে। 2 নাম্বার কি দেখে নাও, যদি ফ্লাওয়ার গুলো স্যার ছোট হয় তাহলে কি হবে? ছোট হলে ওরা ক্লাস্টার্ড ওয়েতে থাকবে, মানে একটা গুচ্ছা ধরে থাকবে। টু মেক দেম কনস্পিকিউয়াস, কনস্পিকিউয়াস মানে যদি না জানো তাহলে লিখে রাখো ভিজিবল, যাতে ইনসেক্টরা দূর থেকে দেখতে পারে। ফুলটা ছোট হলে দূর থেকে দেখতে নাও পারে, তো ছোট ফুলগুলো একসাথে ক্লাস্টার্ড হয়ে থাকে, ক্লাস্টার্ড ইনটু অ্যান ইনফ্লোরেসেন্স টু মেক দেম কনস্পিকিউয়াস। তো অ্যানিমালটা এগুলোতে অ্যাট্রাক্টেড হয়ে যায়। আর যখন একটা ফ্লাওয়ার থেকে আরেকটা ফ্লাওয়ারে যাবে তখন পোলেন গ্রেন গুলো অ্যান্থার থেকে স্টিগমার মধ্যে ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, কিন্তু কিছু কিছু ফ্লাওয়ার আছে যাদের, এইদিকে দেখো, যাদের আহ সুন্দর গন্ধ না হয়ে কি বলেছে, ফাউল ওডর হয়, মানে পচা গন্ধ হয়। যেমন আহ যেই সব যেই সব ফ্লাওয়ার ফ্লাই অ্যান্ড বিটলকে অ্যাট্রাক্ট করে পলিনেশনের জন্য। এবার ফ্লাই আর বিটল তো সুইট স্মেলে অ্যাট্রাক্টেড হয় না, ওরা পচা গন্ধে অ্যাট্রাক্টেড হয়, হ্যাঁ কি না? সেই জন্য ওরা আবার ফাউল ওডর প্রডিউস করে। এবার নেক্সট এই জায়গাটা ব্র্যাকেট করে দাও, এখান এখান থেকে এখানে তোমরা ছোট থেকে পড়ে যাচ্ছ যে টু সাস্টেন অ্যানিমাল ভিজিট, মানে অ্যানিমাল ভিজিটকে শিওর করার জন্য, অ্যাসিওর করার জন্য যে ওরা অ্যানিমালদেরকে কি দেয়, রিওয়ার্ড দেয়। রিওয়ার্ডটা কি ফর্মে দিচ্ছে? নেকটার ফর্মে দিচ্ছে। যে একটা কিছু দিল, তুমি আসো এই রিওয়ার্ডটা নাও আর আমার পলিনেশন করে দাও। তো অ্যানিমালরা যখন এই যে ভিজিটার কামস ইন কন্ট্যাক্ট উইথ দ্য অ্যান্থার অ্যান্ড দ্য স্টিগমা, দ্য বডি অফ দ্য অ্যানিমালস গেটস জেনারেলি স্টিকি ইন অ্যানিমাল পলিনেটেড ফ্লাওয়ার্স। তাহলে ওদের গায়ে স্টিকি মানে লোমের মধ্যে লেগে যায়। when animals carrying pollen on its body come in contact with the stigma, it brings about pollination। যখন ওই পোলেন গ্রেন গুলো স্টিগমার কাছে যায় ওই ইনসেক্টটা, তখন পলিনেশন হয়। বুঝতে পারলাম? তাহলে স্যার এবার মন দিয়ে শুনবা, এগুলা জেনারেল ব্যাপার, আর এগুলা সেই জন্য পরীক্ষায় অত আসে না। পরীক্ষায় আসে কি, এই যে এক্সেপশনাল ব্যাপারগুলো পরীক্ষায় আসে। কি স্যার এক্সেপশনাল ব্যাপার? যে রিওয়ার্ড হিসাবে যে শুধু নেকটার হেন তেন এগুলাই যে হবে কালারফুল, তা না। অনেক সময় সেফ প্লেস টু লে এগসও একটা রিওয়ার্ড হতে পারে। মানে ইনসেক্টের ডিম পাড়ার সেফ জায়গা। তো কোনো ফ্লাওয়ার, যেমন ধরো একটা ফ্লাওয়ার আছে অ্যামরফোফেলাস, যেটা হচ্ছে টলেস্ট ফ্লাওয়ার। দেখে নাও ছবিটা। It's feet in height. 6 ফুট হাইট হয়, আর জীবনে খুব রেয়ারলি এদের ফুল ফোটে। তাই এগুলো দেখার জন্য দূর দূর থেকে লোক আসে। এই যে অ্যামরফোফেলাস ফ্লাওয়ার, এটার খুব ভালো গন্ধ হয় না, তাই দেখো এটা নাকে হাত দিয়ে আছে। বুঝতে পারলাম? এই অ্যামরফো ফ্লেভার, হ্যাঁ, এটা এখনো মানে সব পুরোপুরি বড় হয়নি। তো ওই যে বিষয়টা কি পাওয়ারটা, হ্যাঁ, ওটা হচ্ছে ফ্লাওয়ারটা। তো এবার কেসটা কিরকম, ভাবো এটা হচ্ছে অ্যামরফোফেলাস ফ্লাওয়ার, ভাবো এটা বড় করে আঁকাচ্ছি, ভাবো এটা অনেক হাইট, 6 ফুট হাইট বা 4 ফুট বা 3 ফুট হাইট, যাই হোক না কেন। তো এর বেসে মনে করো নেকটার আছে, বা কি নেকটার না, এরা তো নেকটার অত বানায় না। তো কি হচ্ছে যে ইনসেক্ট একদম ভিতরে ঢুকে যাচ্ছে, ভাবো এটা হচ্ছে ইনসেক্টটা, ইনসেক্ট একদম ভিতরে ঢুকে এখানে ডিম দিচ্ছে। তো এটা অনেক সেফ জায়গা, কারণ এটা এটা এতটা ডিপ,
যে কোনো অ্যানিমালের নজরে আসবে না বা অন্য কারোর নজরে আসবে না, হ্যাঁ কি না? তো এটা হচ্ছে সেফ প্লেস টু লে এগো, কিন্তু হচ্ছে অন্য আর এক ধরনের রিওয়ার্ড। তো এটা এক্সেপশন, এগুলো আসবে, ওগুলা তো ছোট থেকে পড়ছো, কালারফুল নেকটার হেন তেন। আর একটা কি, আর একটা এক্সাম্পল আছে ইয়োকা। ইয়োকা বলে একটা প্ল্যান্ট আছে, ভালো করে শুনবা। এই প্ল্যান্টের সাথে, এই ফুলের সাথে একটা মথ মানে কি প্রজাপতির মতনই দেখতে, একটা স্পেশাল রিলেশনশিপ এক্সিস্ট করে। কিরকম রিলেশনশিপ? এই মথ ছাড়া এই ফ্লাওয়ারের পলিনেশন হবে না, আর এই ফুলটা ছাড়া এই মথের ডিমগুলো ফুটবে না। তার মানে এই দুজন দুজনের উপরে একেবারে ফুললি ডিপেন্ডেন্ট। যে a similar relationship exists between a species of moth and plant yucca, where both the species moth and the plant cannot complete their life cycle without each other. The moth deposit its egg in the locule of the ovary, ওভারির ভিতরের ফাঁকা জায়গাতে গিয়ে ওর ডিম পাড়ে, হ্যাঁ। and and the flower in turn gets pollinated, তার জন্য ফ্লাওয়ারটার পলিনেশন হয়ে যায় যখন মানে মথটা এসে যখন ডিম পাড়ে, নড়াচড়া করে পলিনেশন করে দেয়। আর লার্ভা গুলো যখন ডিম থেকে বের হয়, তারপরে ওরা হচ্ছে কখন বের হয়? ঠিক যখন সিড স্টার্ট ডেভেলপিং, যখন সিড তৈরি হতে শুরু করে, তখনই লার্ভা গুলো বের হয়ে চলে আসে। তাহলে বোঝো কত। এখানে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে থার্ড ব্র্যাকেটও ক্লোজ করে দাও, করে দিয়েছো। তাহলে তোমার হচ্ছে ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার্স ডান। ঠিক আছে তো? তা আমি তোমাদেরকে একটু আগে কি শিখালাম? অটোগ্যামি, মানে হচ্ছে সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ, হ্যাঁ কি না? এই যে সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশনের ডিসঅ্যাডভান্টেজ। তো তোমার সেলফ পলিনেশনের অনেক অ্যাডভান্টেজ আছে যেগুলো ক্রস পলিনেশনের ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু ক্রস পলিনেশনের এমন একটা অ্যাডভান্টেজ আছে যেইটা জন্য ও ওটাই নেচারে বেশি ফেভারড হয়। আর আমি কি বললাম যে সেলফ পলিনেশনে কি হয়? ইনব্রিডিং ডিপ্রেশন হয়। ইনব্রিডিং ডিপ্রেশন মানে কি? একই মানে একই ফ্যামিলির মধ্যে রিপ্রোডাকশন, ইনব্রিডিং, ইন মানে কি ভিতরে, ব্রিডিং মানে কি রিপ্রোডাকশন, হ্যাঁ কি না? সেম টাইম যেটা রিপ্রোডাকশন হচ্ছে বা হ্যাঁ, এটা মানুষের কেসেও দেখা গেছে না, এটা মানুষের কাছেও দেখা গেছে। যেরকম মিশরের ফেরাওদের নাম শুনছো, খুফু হেন তেন, যাদের নামে পিরামিড গুলো আছে। তো মিশরের এই যে ফেরাও, এরা এই প্র্যাকটিসটা করতো নিজেদের ফ্যামিলির মধ্যেই, ওরা বিয়ে করতো, নিজের বোনকেই বিয়ে করতো। তার থেকে যে ছেলে মেয়েগুলো হলো যারা ভাই বোন, ওদের মধ্যেই বিয়ে হতো। তো এরকম করতে করতে কি হয়েছিল জানো? ওদের মধ্যে, আমাদের সবার মধ্যে কিন্তু কিছু না কিছু জেনেটিক ডিজিজ লুকিয়ে আছে। তো যখন বাবার মধ্যেও ওই খারাপ জিন, আর মায়ের থেকেও যদি খারাপ জিন দুটো গ্যামেটের থ্রু যদি একসাথে চলে আসে, তাহলে ওই ডিজিজটা এক্সপ্রেস হয়ে যায়। বুঝতে পারলা কথাটা? ধরে নাও আমি বলছি থ্যালাসেমিয়া, বাবার মধ্যে থ্যালাসেমিয়ার জিনটা লুকিয়ে আছে। বাবার থ্যালাসেমিয়া নেই, কিন্তু থ্যালাসেমিয়ার জিনটা ওর মধ্যে আছে, খারাপ জিন। আর মায়ের মধ্যে মনে করো থ্যালাসেমিয়া নেই। তো বাবার ওই খারাপ জিন আর মায়ের ভালো জিনটা তো পাচ্ছে, একজনের ভালো জিন হলেই থ্যালাসেমিয়া হয় না। কিন্তু দুজনের থেকেই যদি খারাপ জিনটা চলে আসে, তাহলে তো থ্যালাসেমিয়া হয়ে যাবে। এটা পড়বা তোমরা, জেনেটিক্সে পড়বা। তো এটাকে বলে ইনব্রিডিং ডিপ্রেশন, যে ভালো জিনগুলো হারিয়ে যায় আর জেনেটিক্যালি ডিজিজড জিনগুলো হয়ে যায়, জিনগুলো এক্সপ্রেস হয়ে যায়। আচ্ছা, তাহলে স্যার অটোগ্যামিকে আটকানোর জন্য বা ক্রস পলিনেশন করানোর জন্য প্ল্যান্টগুলো কি করে? এটা আসছে না কেন? দাঁড়াচ্ছে না। আচ্ছা, তাহলে
ইনব্রিডিং ডিপ্রেশন, ব্যাপারটা দেখো, জিনিসটা এইভাবে শুরু করছি। অটোগ্যামি অর গেইটেনোগ্যামি, যেটা দুটাই তোমার সেলফ পলিনেশন, আর এইদিকে হচ্ছে ক্রস পলিনেশন। তো বলো নেচার কোনটাকে ফেভার করবে? এতক্ষণে কি বুঝলাম? ক্রস পলিনেশনকে নেচার ফেভার করবে, কারণ অটোগ্যামিতে একটা কি ঘটনা হচ্ছে, ইনব্রিডিং ডিপ্রেশন। কন্টিনিউয়াস সেল পলিনেশন হতে 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 হ্যাঁ, ব্যাড জিনগুলো এক্সপ্রেস হয়ে যায় আর গুড জিনগুলো হারিয়ে যায়, যেটাকে ইনব্রিডিং ডিপ্রেশন বলে। আর মিশরের ফেরাওদের বংশে এইটা হয়ে গেছিল যে লাস্ট যে ফেরাও গুলো ছিল, ওদের হাত পা ব্যথা, দাঁতগুলা নরম, দাঁতগুলা মাড়ি থেকে খুলে পড়তো, চোখগুলো কোঠর থেকে পুরা ডিসেবল ছিল। হ্যাঁ, তো ইনব্রিডিং ডিপ্রেশন হলে এই ঘটনাটা হয়, যার মানে হচ্ছে লস অফ গুড জিনস আর এক্সপ্রেশন অফ লিখে দিচ্ছি, এক্সপ্রেস অফ ব্যাড জিনস। ওটা ওই ইনব্রিডিং ডিপ্রেশন যেখানে লেখা আছে ওখানে পাশে লিখে দিই। তাহলে ক্রস পলিনেশনের জন্য এগুলোকে আটকাতে হবে, অটোগ্যামি গেইটোনোগ্যামি এগুলোকে আটকাতে হবে। তাহলে দেখো, আমি যদি এমন করি, অটোগ্যামি আর গেইটোনোগ্যামিকে আটকানোর জন্য এমন করতে পারি। এবার দেখো ব্যাপারটা হচ্ছে যে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বানিয়ে দিই। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বানিয়ে দিলাম সেলফ পলিনেশনকে আটকানোর জন্য। মানে তোমার হচ্ছে একটা গাছ আছে, এই গাছের মধ্যে একটা ফ্লাওয়ার, দুটা ফ্লাওয়ার আছে। এই ফ্লাওয়ারে মনে করো শুধু মেল পার্ট, মানে হচ্ছে স্ট্যামেন, বুঝতে পারলা, যার মধ্যে অ্যান্থার আছে, পোলেন গ্রেন তৈরি হয়। আর এই ফ্লাওয়ারের মধ্যে শুধু ফিমেল পার্ট, মানে পিস্টিল আর কার্পেল, যেখানে স্টিগমা আছে, এই লিখে। তাহলে এটাতে অটোগ্যামিকে আটকানো যাবে, কিন্তু গেইটেনোগ্যামিকে কি আটকানো যাবে? তো কোনো যদি গাছ হয় যেই গাছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার আছে, কিন্তু মেল ফ্লাওয়ার আর ফিমেল ফ্লাওয়ার সেম গাছেই হচ্ছে, সেম প্ল্যান্টেই হচ্ছে, যদি এরকম হয় তাহলে ওটাকে বলে হচ্ছে ডায়োসিয়াস ফ্লাওয়ার। না, তাহলে বলে মনোসিয়াস প্ল্যান্ট। তাহলে কি বলে? মনোসিয়াস প্ল্যান্ট। মনোসিয়াস প্ল্যান্ট, কথাটা বুঝলা? আবার মনে করো এটা একটা গাছ আছে, এই গাছে যেই ফ্লাওয়ার গুলো হয়, আর অন্য আরেকটা একই রকমের অন্য আরেকটা গাছ আছে, এই গাছের শুধু মেল ফ্লাওয়ারই হয়, যত ফ্লাওয়ার হয় সব মেল ফ্লাওয়ার, সব মেল ফ্লাওয়ার। আর এই গাছে যত ফ্লাওয়ার হয় সব ফিমেল ফ্লাওয়ার, সবই হচ্ছে ফিমেল ফ্লাওয়ার। এটা মেল ফ্লাওয়ার, মেল গাছ বলতে পারি, আর এটা হচ্ছে ফিমেল গাছ। এটা হলে বলে ডায়োসিয়াস, ডায়োসিয়াস আর ডায়োসি। তাহলে এইটাতে তুমি গেইটেনোগ্যামিকেও আটকাতে পারবা, আবার অটোগ্যামিকেও আটকাতে পারবা, ঠিক না? এটাতে তুমি অটোগ্যামিকে আটকাতে পারবা, কিন্তু গেইটেনোগ্যামিকে আটকাতে পারবা না, কারণ একই গাছের অন্য ফ্লাওয়ারের মধ্যে হলে কি বলে গেইটেনোগ্যামি। তাহলে মনোসিয়াসে গেইটেনোগ্যামিকে আটকানো যায় না, অটোগ্যামিকে শুধু আটকানো যায়। কিন্তু ডায়োসিয়াসে, যেখানে আলাদা গাছ, এক গাছে শুধু মেল ফ্লাওয়ার, একটা গাছে শুধু ফিমেল ফ্লাওয়ার, তাহলে এটাতে দুটাকেই আটকানো যায়। তাহলে এইভাবে আমরা ইউনিসেক্স, তাহলে প্ল্যান্ট, কিছু প্ল্যান্ট আছে যারা পয়েন্টার, আগে মানে বোঝো, আগে পয়েন্টার মানে বোঝো। আউট ব্রিডিং ডিভাইসেস, আউট মানে কি অন্য ফুলের হবে, ব্রিডিংটা অন্য ফুলের মধ্যে হবে, একই ফুলের মধ্যে বা একই গাছের মধ্যে হবে না। ডিভাইসেস মানে কি ওদের কিছু টেকনিক,
তো প্রথম যেটা টেকনিক বললাম সেটা আমি পরেরটা আগে পড়িয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি ইউনিসেক্সুয়ালিটি। এই যে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার, এটা আগে ব্র্যাকেট করো, তারপরে বাকি টেকনিক গুলো বলছি। তো এখানে কি বললাম, যে যদি both male and female flower are present on the same plant, example castor and maize, তাহলে কি বলে মনোসিয়াস। এটা অটোগ্যামিকে আটকায় কিন্তু গেইটেনোগ্যামিকে আটকায় না। আর যদি যেরকম হচ্ছে পাপায়া, পেঁপে গাছে মেল আর ফিমেল ফ্লাওয়ার আর প্রেজেন্ট অন ডিফারেন্ট প্ল্যান্ট, দ্যাট ইজ ইচ প্ল্যান্ট ইজ আইদার মেল অর ফিমেল, তাহলে বলে ডায়োসিয়াস অর ডায়োসি। এটাতে দেখো লেখা আছে বোথ অটোগ্যামি এন্ড গেইটোনোগ্যামি দুটাকেই আটকানো যায়। ক্লিয়ার হলো? আচ্ছা, কিন্তু স্যার যারা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার তারা তাহলে কি করবে? ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার তো না হয় বেঁচে গেল, কিন্তু যারা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার তারা কি করবে? যে ফ্লাওয়ারের মধ্যে মেল পার্ট মানে স্ট্যামেন আর ফিমেল পার্ট মানে কার্পেল দুটোই হয়, তারা কি করবে? এক হতে পারে যে এই ফ্লাওয়ার গুলোতে মেল পার্টটা আগে ম্যাচিওর হলো, ফিমেল পার্টটা ম্যাচিওর হলো না। তাহলে ওই যে আগে বলেছিলাম সিনক্রোনাইজ বলেছিলাম না, ওটা হলো না। তাহলে যদি এখানে পোলেন গ্রেন গুলো এসে স্টিগমাতে এসে পড়েও তাহলেও কিছুই হবে না। আবার এমনও হতে পারে যে স্টিগমাটা ম্যাচিওর হয়ে গেল, বড় হয়ে ফিমেল পার্টটা ম্যাচিওর হয়ে গেল, কিন্তু পোলেন গ্রেন গুলো এখনো তৈরি হয়নি, তাহলেও পলিনেশন হবে না। বুঝতে পারলাম? তাহলে এইটা একটা টেকনিক, যে matures at different times। এটা একটা টেকনিক বাইসেক্সুয়াল ফ্লাওয়ারদের জন্য। তো এটা দেখো, এটা এখানে লেখা আছে, এটা ব্র্যাকেট করে দাও। তো প্রথমে চলে আসো। আচ্ছা, প্রথমে একটা বলে দিই যে অটোগ্যামি হলে বা মানে সেলফ পলিনেশন হলে কি হয়, যে ইনব্রিডিং ডিপ্রেশন হয়, এটা আগে ব্র্যাকেট করে দাও। এখানে ফার্স্ট লাইনে দেখো একটা লেখা আছে মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস প্রডিউস হার্মাফ্রোডাইট ফ্লাওয়ার্স। হার্মাফ্রোডাইট মানে লিখে রাখো বাইসেক্সুয়াল, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। বুঝছো? তাহলে pollen grains are likely to come in contact with stigma of the same flower, তো continued self pollination inbreeding depression। তাহলে ওটার আটকানোর একটা উপায় কি বললাম, যে pollen release and stigma receptivity are not synchronized, either pollen release before the stigma becomes receptive or stigma becomes receptive before the release of pollen। এই টেকনিকটার নাম হচ্ছে ডাইকোগ্যামি, লিখে রাখো পাশে। ব্র্যাকেটটা কোথা থেকে কত দূর করেছি দেখে নাও। কি বুঝতে পারলাম? আচ্ছা, 2 নাম্বার হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের পলিনেশনকে আটকানোর 2 নাম্বার টেকনিক হচ্ছে, ওদিকে রাখো। 2 নাম্বার টেকনিক হচ্ছে যদি ফ্লাওয়ারটা এইভাবে ফোটে যে এর স্টিগমা, এই যে স্টিগমা আর অ্যান্থারের পজিশন অনেক দূরে। কথাটা বুঝলা? দেখো অনেকটা ডিস্টেন্সে আছে। বা তোমরা নীলকণ্ঠ অপরাজিতা ফুল দেখেছো? নীল কালারের হয়, পূজাতে দেই আমরা। নীলকণ্ঠ ফুল কেমন হয়, যে ওর এইরকম একটা বড় একটা পেটাল থাকে, হ্যাঁ, আর এইরকম ছোট দুটা পেটাল থাকে যেটা ক্লোজড হয়, হ্যাঁ কি না? আর এগুলো হচ্ছে স্ট্যামেন। এরকম হয় নীলকণ্ঠ ফ্লাওয়ার। তো ওদের ক্ষেত্রে কি হয়, যে তোমার স্ট্যামেন গুলো এইখানে আছে, ভাবো স্ট্যামেন গুলো এইখানে আছে, আর কার্পেলটা এই ক্লোজড পেটালের ভিতরে আছে। তাহলে অ্যান্থার আর স্ট্যামেনের মাঝখানে একটা ব্যারিয়ার হলো। তাহলে পোলেন গ্রেন গুলো এখানে এসে পড়বে না, পড়তে পারবে না। তা পজিশন আলাদা। তাহলে এখানে কি বললাম, আর একটা টেকনিক কি, ডিফারেন্ট পজিশন। হ্যাঁ, অ্যান্থার। তাহলে এটা দেখো, এটা হচ্ছে সেকেন্ড টেকনিক।
এটা এখান থেকে ব্র্যাকেট করো যে ইন সাম আদার species the anther and the stigma are placed at different positions so that the pollen cannot come in contact with the stigma of the same flower. এটার নাম হচ্ছে হার্পোগ্যামি। এটার নাম হচ্ছে হার্পোগ্যামি। এবার এইটা লাস্টে একটা লাইন লেখা আছে, এইদিকে তাকাও। both these devices মানে ডাইকোগ্যামি এন্ড হার্পোগ্যামি, both these devices prevent অটোগ্যামি। অটোগ্যামিকে আটকায়, ঠিক আছে? গেইট অটোগ্যামি আটকায় প্লাস মানে এটা মনে রাখবা, এটা অটোগ্যামিকে আটকায়, গেইটোনোগ্যামিকে আটকাতেও পারে, নাও আটকাতে পারে। আচ্ছা, থার্ড টেকনিক কি? আচ্ছা এইবার দেখো, খুব ইম্পর্টেন্ট এটা। স্যার যদি এমন ফুল হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এই যে এখানে বোঝাচ্ছি, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ভাবো, এটা হচ্ছে ফ্লাওয়ার আর অ্যান্থার আর স্টিগমা কাছাকাছি আছে, তাহলে কি উপায়? তাহলে এরা কিভাবে নিজেদেরকে সেলফ পলিনেশন থেকে বাঁচাবে? তো এদের স্টিগমার মধ্যে এমন একটা কেমিক্যাল আছে, যেই কেমিক্যালটা নিজের পোলেন গ্রেনকে, নিজের ফুলের পোলেন গ্রেনকে, ইভেন নিজের গাছের পোলেন গ্রেনকেও চিনতে পারে। এদিকে দেখো, যদি মনে করো এটা হচ্ছে একটা গাছ, যদি এই অ্যান্থার থেকে পোলেন গ্রেন এসে যদি স্টিগমাতে পড়ে, অথবা এই গাছের অন্য ফ্লাওয়ার থেকেও, এই গাছের অন্য ফ্লাওয়ার থেকেও যদি পোলেন গ্রেন এসে পড়ে, তার মানে কি এই একই ফ্লাওয়ারের মধ্যে হলে কি অটোগ্যামি, আর একই গাছের অন্য ফ্লাওয়ারের মধ্যে হলে কি গেইটেনোগ্যামি, তবুও কি হবে, এই যে কেমিক্যালটা ও চিনে যাবে। ও চিনে যাবে এটা আমার ফুলের পোলেন গ্রেন নাকি আমার গাছের পোলেন গ্রেন। জিনের একটা জিন তো আছে এই পোলেন গ্রেনের মধ্যে, ওই জিনটাকে ওরা চিনে যায়। করে কি করে, এদেরকে রিজেক্ট করে দেয়। এ শুধু সেই পোলেন গ্রেনকে অ্যাকসেপ্ট করবে যে একই স্পিসিসের অন্য গাছ থেকে এসছে, আদার প্ল্যান্ট থেকে এসছে। এইটাকে বলা হয় সেলফ ইনকম্প্যাটিবিলিটি। সেলফ ইনকম্প্যাটিবিলিটি, কি বুঝলা? তাহলে তিনটা টেকনিক বললাম। একটা বললাম হচ্ছে তোমার ম্যাচুরিটিটা ডিফারেন্ট টাইমে হয়, 2 নাম্বার বললাম ডিফারেন্ট পজিশনে হয়, আর 3 নাম্বার বললাম হচ্ছে সেলফ ইনকম্প্যাটিবিলিটি। সবগুলোই কিসের আন্ডারে বলো? বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের কে অটোগ্যামিকে বা মানে সেলফ পলিনেশনকে আটকানো। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের তো আছেই, ওটা তো আলাদা। তাহলে এই যে থার্ড লাস্টেরটা ব্র্যাকেট করে দাও, এই যে এখান থেকে ব্র্যাকেটটা করবা। The third device to prevent inbreeding is self-incompatibility. It is a genetic mechanism, gene ke chinte pare, to prevent self-pollination from the same flower or other flower of the same plant from fertilizing the ovule by inhibiting pollen germination or pollen tube growth in bees. দেখো পোলেন টিউবটাকে তৈরি হতে দেয় না। আগের দিন বলেছিলাম না, পোলেন টিউব যেটা স্টিগমা স্টাইলের ভিতর দিয়ে যাবে, ওইটাকে পোলেন টিউব তৈরি হওয়াকে পোলেন জার্মিনেশন বলে। তো ওটাকে হতে দেয় না, মানে রিজেক্ট করে দিচ্ছে। আর ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার তো বলেই দিলাম। এবার আমি এইদিকে দেখো, ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিচ্ছি, এখানে লিখতে হবে না। ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এদিকে দেখো, এক্সাম্পল। এক্সাম্পল কিন্তু এই যতগুলো আজকে পড়লাম, কতগুলো এক্সাম্পল এখানে ছিল, ভায়োলা, পাপায়া, হেন তেন, ও এক্সাম্পল দিয়ে কিন্তু হেজাবে। বোর্ড এক্সামের কথা বলছি, এক্সাম্পল গুলো ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো।